নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের এগ্রিকালচার বিজনেস সিরিজ যেটা চলছে, লাস্ট আমরা ভিডিও যেটা দিয়েছি এপিসোড 1, আশা করছি সেটা আমাদের ভালো লেগেছে। এবং আজকে হচ্ছে আপনার এপিসোড 2, মানে দ্বিতীয় নম্বর ভিডিও এই সিরিজের। আমরা টোটাল 10টা ভিডিও দেবো বলেছি এই সিরিজের, আজকে তার দ্বিতীয় ভিডিও। তো আজকে আমরা যেটা দেখব, যে আগের ভিডিওতে আমরা রেখেছিলাম ফার্টিলাইজার রিটেল আর হোলসেল নতুন কী কী ডকুমেন্টস লাগে তার পুরো ডিটেলস, অর্থাৎ খুঁটিনাটি। আজকে যেটা দেখব আমরা ফার্টিলাইজার রিটেল এবং হোলসেলের রিনিউয়ালের যে সমস্ত খুঁটিনাটি এবং কী কী ডকুমেন্টস লাগে, কত ফিজ লাগে, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে আমাদের ল্যাপটপ স্ক্রিনে যাই। দেখুন, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ফার্টিলাইজারের রিটেল আর হোলসেলের নতুন লাইসেন্স বা নতুন এলওএ কিভাবে করবেন। এখানে আমরা আলোচনা করছি অল ডিটেলস অ্যাবাউট ফার্টিলাইজার রিটেল অ্যান্ড হোলসেল এলওএ রিনিউয়াল, অর্থাৎ ফার্টিলাইজার রিটেল এবং হোলসেলের যে এলওএ তার রিনিউয়াল সম্পর্কে আমরা সমস্ত ডিটেলস এখানে আলোচনা করব। এবার এলওএ কথাটা কি, যারা আগের ভিডিওটা দেখেননি তারা প্লিজ দেখে নেবেন। আমি বলেছিলাম এলওএটা কি, আমি তবু এখানে একটু ছোট করে বলে দিচ্ছি। ফার্টিলাইজার এলওএ মানে হচ্ছে, এলওএ কথাটা সম্পূর্ণ অর্থ হচ্ছে লেটার অফ অথরাইজেশন। ফার্টিলাইজারের লাইসেন্স হয় না, লেটার অফ অথরাইজেশন হয়, যেটাকে আমরা লাইসেন্স বলি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লেটার অফ অথরাইজেশন। ওই জন্য ফার্টিলাইজারের সবসময় আমরা এলওএ কথাটাই ব্যবহার করব, ঠিক আছে? তো যারা আগের ভিডিওটা দেখেনি প্লিজ দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার হচ্ছে ফার্টিলাইজার এলওএ টাইপ ক প্রকার, আমি আগের ভিডিওতে বলেছি, তাও একবার এখানে বলে দিচ্ছি। ফার্টিলাইজার এলওএ টাইপ হচ্ছে আপনার ফার্টিলাইজার হোলসেল এলওএ, আর একটা হচ্ছে ফার্টিলাইজার রিটেল এলওএ, ঠিক আছে? এবার হচ্ছে ফার্টিলাইজার লাইসেন্সিং অথরিটিকে, সেটাও আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তাও এখানে আরেকবার বলে দিচ্ছি। ফার্টিলাইজার হোলসেল এলওএ এর অথরিটি হচ্ছে ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট, অর্থাৎ ডেপুটি ডাইরেক্টর অথবা ডিডি অ্যাডমিন, যেটা ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিনকে শর্ট ফর্মে ডিডি অ্যাডমিন বলা হয়, সেটা ডিস্ট্রিক্টে, যার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করা যায়। আর আরেকটা জায়গায় ফার্টিলাইজার হোলসেল অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন সাব ডিভিশন। এটা আমি নতুন ভিডিও যখন করেছিলাম আগের ভিডিওটাতে, মানে নতুন লাইসেন্স বা এলওএ কিভাবে করতে হবে তখন বলেছিলাম। তো আমি এখানে আরেকবার জাস্ট বোঝানোর জন্য বলে দিচ্ছি, এটা আগের ভিডিওটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর রিটেলের কোথায় অ্যাপ্লিকেশন হয়, রিটেলে এক জায়গাতেই হয়, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন সাব ডিভিশন, অর্থাৎ এডিএ অ্যাডমিন সাব ডিভিশনে। ক্লিয়ার হলো? এটা আমি অতটা ডিটেলস আর বলছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আগের ভিডিওটা বলেছি, প্লিজ দেখে নেবেন। এবার আসছি আমরা গভর্নমেন্ট ফিস। আমরা নতুনের ফিস নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওয়, এবার আমরা দেখব রিনিউয়ালের কি ফিস আছে। নতুনের যা ফিস আর রিনিউয়ালের ফিস একই। ফার্টিলাইজারের হোলসেল বা রিটেল যাই করুন না কেন, রিটেল আর হোলসেলের ক্ষেত্রে ফিস আপনার নতুনে যা ছিল রিনিউয়ালের ক্ষেত্রেও একই। ভবিষ্যতে এটা বাড়বে কিনা আমি জানি না, আপাতত একই আছে। তো ফার্টিলাইজার হোলসেল যেহেতু দু জায়গায় হয়, ডিডি অ্যাডমিন ডিস্ট্রিক্ট সেক্ষেত্রেও 2250 টাকা, এডিএ অ্যাডমিন সাব ডিভিশন সেখানেও 2250 টাকা। আর রিটেলের ক্ষেত্রে যেহেতু এক জায়গাতেই হয় ফার্টিলাইজার রিটেলটা, সেটা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন সাব ডিভিশন, সেখানে হচ্ছে 1250 টাকা। ক্লিয়ার হলো? এবার হচ্ছে এইগুলো কিন্তু আপনাকে চালান কাটতে হবে যখন রিনিউয়াল করবেন। রিনিউয়ালের চালান কাটার সবসময় মাথায় রাখবেন, চালান কিন্তু আপনাকে যে ডেট, লাস্ট ডেট আপনার আছে সেই লাস্ট ডেটের আগে কিন্তু আপনাকে চালান কাটতে হবেই হবে, ঠিক আছে? চেষ্টা করবেন 1 মাস আগে কেটে নেওয়ার, 1 মাস আগেও কাটা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু চালানের ডেট যেন পার হয়ে না যায়, তাহলে কিন্তু আপনার রিনিউয়াল আর হবে না। ওকে, এবার আসি আমরা মেন পর্বে, সেটা হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে। নতুনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, রিনিউয়ালের ক্ষেত্রে কিন্তু কিছু ডকুমেন্টস চেঞ্জ আছে। যারা নতুন অ্যাপ্লাইটা করার জন্য দেখেছিলেন তারা যদি এই ভিডিওটা দেখেন তারা ভাববেন না একই রকম আছে, এখানটা স্কিপ করে দেবো। নতুন আর রিনিউয়ালের মধ্যে অনেক ডিফারেন্স আছে পেপারে। আচ্ছা, কি কি দেখবো? প্রথমে আমরা দেখবো অ্যাপ্লিকেন্টের কেওয়াইসি কি কি লাগছে। আধার কার্ড লাগছে। কার লাগছে? অ্যাপ্লিকেন্টের। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে কার্ড দিতে হবে। তো সেখানে এখন আমরা শুধু অ্যাপ্লিকেন্ট লিখছি কেন? অ্যাপ্লিকেন্ট লেখার কারণটা হচ্ছে যেহেতু অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এটা অলরেডি এটা রিনিউ হচ্ছে এই লাইসেন্সটা বা এলওএটা, অতএব এখানে কোনো একজন অ্যাপ্লিকেন্টের নাম অলরেডি এলওএতে উল্লেখ হয়ে আছে লাইসেন্সে। তো সেই জন্য যার নাম উল্লেখ হয়ে আছে, যার নামে অ্যাপ্লিকেশন হয়েছিল, সেই তার আধার কার্ডই এখানে দিতে হবে, এখানে কিন্তু অন্য কারো দেওয়া যাবে না, ঠিক আছে? এইবার অনেক সমবায় সমিতির ক্ষেত্রে কি হয়, ধরুন ম্যানেজারের নামে
অ্যাপ্লাই করেছিল বা সেক্রেটারির নামে অ্যাপ্লাই করেছিল, তিনি এখন বর্তমানে নেই, তার জায়গায় অন্য কেউ এসছে। তো সেক্ষেত্রে তাদের একটু প্রবলেম হয় যে তাহলে কার আধার কার্ড দেবো। যদি সেরকম কেস হয় তাহলে আপনাকে রেজুলেশন করে একটা আগে নাম চেঞ্জ করতে হবে, সেটা অ্যামেন্ডমেন্ট করে চেঞ্জ করা যায়। সেটা নাম চেঞ্জ করে তারপর আপনি নতুন যে নাম হচ্ছে সেই নামটা পরে রিনিউ করার সময় দিতে পারবেন। কিন্তু সেটা রিনিউ করার 2-3 মাস আগে আপনাকে করে দিতে হবে, ঠিক আছে? রিনিউর সময় গিয়ে কিন্তু এগুলো প্রবলেম হয়। আর ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে কিন্তু একই, যে অ্যাপ্লিকেন্ট হয়ে আছে মানে যার নামে অ্যাপ্লিকেশন হয়েছিল তারই আধার কার্ড দিতে হবে। ভোটার কার্ডের ক্ষেত্রেও কিন্তু একই প্রসেস, যে অ্যাপ্লিকেন্ট তার দিতে হবে। প্যান কার্ড এখানে কার্ড দিতে হবে। প্যান কার্ড প্রোপাইটার যিনি দিয়েছিলেন, ইন্ডিভিজুয়াল ডিলার যার দেওয়া ছিল সেটাই। পার্টনারশিপ ফার্ম যেটা দেওয়া ছিল সেটাই পার্টনারশিপ ফার্মের। এসকিউএস এর ক্ষেত্রে যেটা এসকিউএস এর দেওয়া ছিল, আর কোম্পানির ক্ষেত্রে বা এফপিসির ক্ষেত্রে যেটা দেওয়া ছিল সেটাই। মানে অ্যাপ্লিকেশন করার সময়, নতুন লাইসেন্স করার সময় যে যে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দেওয়া ছিল সেইগুলি দিতে হবে, অন্য নতুন কোনো দেওয়া যাবে না। শুধুমাত্র এসকিউএস এর আর এফপিসি কোম্পানির ক্ষেত্রে যদি চেঞ্জেস আসে কিছু, সেটা আগে অ্যামেন্ডমেন্ট করে চেঞ্জ করে নিতে হবে, তারপরে কিন্তু রিনিউ প্রসেসে অ্যাপ্লাই করা যাবে। ওকে, এবার আমরা আসছি এলওএ ডকুমেন্টসে, মানে লাইসেন্স বা এলওএ যেটা আমরা বলছি, সেই এলওএতে কি কি লাগবে। এলওএতে দেখুন এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে অরিজিনাল ফার্টিলাইজার রিটেল অর হোলসেল এলওএ, মানে যেটা আপনার রিটেল লাইসেন্স হোক বা হোলসেল লাইসেন্স হোক, যে লাইসেন্সটাই আপনার আছে তার যে অরিজিনাল লাইসেন্সটা সেইটা আপনার লাগবে, সেটা অরিজিনালটা লাগবে। সেটা কি লাগবে, এখানে দেখুন ব্যাকেটে দেওয়া আছে ম্যানুয়াল অর ডিজিটাল কপি। এবার আপনারা জিজ্ঞেস করতে হবে স্যার এই দুটোর মানেটা কি। মানেটা হচ্ছে ম্যানুয়াল হচ্ছে যারা অনেকদিন আগে লাইসেন্স পেয়েছে তাদের কি হয়েছে, প্রথম প্রথম তখন ডিজিটালটা অতটা শুরু হয়নি, তো তখন ম্যানুয়াল হাতে লেখা ডিডি অ্যাডমিন বা এডি অ্যাডমিনের সই করা সিল মারা লাইসেন্সটা দেওয়া হতো সবাইকে। পরে ডিজিটাল হয়ে যাওয়ার পর এখন লাইসেন্স আর ম্যানুয়ালি দেওয়া হয় না, এখন ডিজিটাল সিগনেচার করে দেওয়া হয়, যেটা অনলাইন থেকে বার করা যায়। তো যাদের ম্যানুয়াল দিয়েছিল তারা ম্যানুয়ালটা দেবেন, আর যাদের ডিজিটাল কপি সিগনেচার করে দিয়েছে তারা অনলাইন থেকে যে বার করেছেন ডিজিটাল কপিটা, সেই অনলাইন থেকে ডিজিটাল কপিটা দেবেন। এবার যাদের রিনিউ আছে তাদের যদি ম্যানুয়াল কারো হারিয়ে গিয়ে থাকে, অনেক সময় হয় যে ম্যানুয়াল খুঁজে পাচ্ছি না বা স্যার পাওয়া যাচ্ছে না বা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবেন, দেখবেন আপনার ড্যাশবোর্ডটা খুলবেন যেখানটা অ্যাপ্লাই করেছিল আইডি পাসওয়ার্ড দিয়ে। সেই ড্যাশবোর্ডটা খোলার পর সেখানে দেখবেন আপনার ফার্টিলাইজার সেকশনে যাবেন, গিয়ে দেখবেন আপনার যে ফার্টিলাইজার লাইসেন্সের নাম্বারটা দেখাচ্ছে সেটা দেখবেন, যদি নীল দাগ হয়ে থাকে, তলায় একটা হালকা আন্ডারলাইন হয়ে থাকে, তার মানে জানবেন সেটা ডিজিটাল সিগনেচার করে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে কি হয়েছে, পরে যেগুলো ম্যানুয়াল দেওয়া ছিল সেগুলোকেও পরে ডিজিটাল সিগনেচার করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনার যদি হয়ে থাকে তাহলে আপনি ওখান থেকে ডাউনলোড করে ভেরিফাই করে প্রিন্ট করে নেবেন, সেই কালার প্রিন্ট করে নেবেন একটা, সেটাই তাহলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবার 2 নম্বর অপশনে কি আসছে, ফার্টিলাইজার রিটেল অথবা হোলসেল অ্যামেন্ডমেন্ট কপি। এটা হচ্ছে ফার্টিলাইজার হোলসেল আর রিটেলে যদি আপনি কোনো অ্যামেন্ডমেন্ট করে থাকেন, আপনার এই 5 বছরের 10 ইয়ারের মধ্যে যদি আপনি কোনো অ্যামেন্ডমেন্ট করে থাকেন, ধরুন ও ফর্ম নতুন ইনক্লুড করেছেন পরে আপনার লাইসেন্স হওয়ার পর, অথবা আপনি কোনো জায়গা চেঞ্জ করেছেন, দাগ নম্বর চেঞ্জ করেছেন বা খতিয়ান নম্বর চেঞ্জ করেছেন, এরকম যতবার অ্যামেন্ডমেন্ট করেছেন আপনি, 1 বার 2 বার 4 বার 5 বার যতবার অ্যামেন্ডমেন্ট করেছেন, প্রত্যেকবারে একটা অ্যামেন্ডমেন্ট অ্যাপ্রুভ হলে সে অ্যাপ্রুভালের একটা কপি দিয়েছে। এবার যদি আপনাকে ম্যানুয়াল দিয়ে থাকে তাহলে সেই ম্যানুয়াল অ্যামেন্ডমেন্ট কপিটা লাগবে, আর যদি ডিজিটাল দিয়ে থাকে তাহলে সেই ডিজিটাল কপিটা আপনার লাগবে। যদি ডিজিটাল কপি কেউ না পেয়ে থাকেন, অনেকে কি করেছে, অ্যাপ্লাই করেছে করে ভুলে গেছে, হয়েছে কিনা জানেই না, তো সেক্ষেত্রে আপনি আপনার ড্যাশবোর্ড খুলে দেখবেন, সেখানে যদি অ্যাপ্রুভ করে থাকে তাহলে সেখানে ডিজিটালি চেঞ্জ করা থাকবে, সেটা আপনি প্রিন্ট আউট করে নেবেন। এখানে পাশে ইফ এনি কথাটা লেখা আছে কেন, যে অ্যামেন্ডমেন্ট সবাইকার হয় না, যারা করেছে তাদের ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট কপি লাগবে, যারা অ্যামেন্ডমেন্ট করেনি তাদের শুধু প্রথমেই অরিজিনাল লাইসেন্সটা হলেই হবে। ক্লিয়ার হলো? এবার হচ্ছে ল্যান্ড ডকুমেন্টস। ল্যান্ড ডকুমেন্টসে আমরা নতুনের ক্ষেত্রে যা বলেছিলাম এখানেও ঠিক সেম থাকছে, যে কিছু চেঞ্জেস নেই, শুধুমাত্র 9 নম্বর কলামে একটা ছিল আমাদের গড়ের কতটা মাপ লাগবে, এখানে সেটা নেই যেহেতু অলরেডি আপনার লাইসেন্স হয়ে আছে। তো তবুও একবার আমরা বলে দিই হালকা করে, যেটা কারেন্ট পর্চা ম্যাক্সিমাম 4 মাস পুরনো, তার বেশি যেন পুরনো না হয়, যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই ডেট থেকে 4 মাসের বেশি পুরনো যেন না হয়। কনভার্সন সার্টিফিকেট ইফ এনি, যদি কোনো কনভার্সন সার্টিফিকেট থাকে, মানে যে পর্চাটা আপনার আছে সেই পর্চা যদি আপনার
ধরুন শালি সোনা উল্লেখ হয়ে আছে, কিন্তু আপনি কনভার্সন করে রেখেছেন জায়গাটা বাস্তু বা ভিটিতে, তাহলে বা দোকানে সেই কনভার্সন সার্টিফিকেটটা লাগবে। এবার নতুনের সাথে এইখানটা একটা পার্থক্য আছে। নতুনের ক্ষেত্রে কিন্তু দেখবেন, আগে ভিডিওটা একবার দেখে নিলেই বুঝতে পারবেন যারা দেখেননি। নতুন আমি বলেছিলাম যে কনভার্সন সার্টিফিকেট লাগবে এবং জায়গাটা কিন্তু কমার্শিয়াল বাস্তু বা দোকান হতে হবে, না হলে লাইসেন্স হবে না। কিন্তু রেনুর ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই। যেহেতু লাইসেন্স আপনার অলরেডি হয়ে আছে, আপনার জায়গা বাস্তু থাকুক বা ভিটি থাকুক, আপনার লাইসেন্স কিন্তু রিনিউ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে এখন কনভার্সন করানোর কোনো দরকার নেই, যেহেতু আপনার অলরেডি লাইসেন্স হয়ে আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার সেই জায়গাতেই সার্টিফিকেটটা দিলে আর পর্চা দিলে কিন্তু আপনার হয়ে যাবে, যদি কনভার্সন সার্টিফিকেট থাকে। আর যদি পর্চাতেই উল্লেখ থাকে বাস্তু ভিটি, তাহলে কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। ঠিক আছে। এবার হচ্ছে 3 নম্বর, সাইট প্ল্যান বা স্কেচ ম্যাপ অফ প্রপোজ ল্যান্ড, মানে যে জায়গাটায় আপনার লাইসেন্স আছে, যে ঘর আছে, সেই ঘরে সাইট প্ল্যান বা স্কেচ ম্যাপ একটা করতে হবে, যেটা মেড বাই সার্টিফাইড সার্ভেয়ার। আগেই বলেছিলাম যে সার্ভেয়ারকে দিয়ে আপনার লোকালে যে জায়গা জমি মাপ মাপ করে তাদেরকে দিয়ে, তাদের সিলস হয়ে আছে, তারা গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত, তাদেরকে দিয়ে বানিয়ে নেবে, তাহলে সেটা একদম অথেন্টিকেট হবে। ওকে। 4 নম্বর হচ্ছে রেন্ট এগ্রিমেন্ট অ্যাট লিস্ট 3 ইয়ার ফ্রম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ এনি, মানে যদি আপনার ভাড়ার ঘর হয় সেক্ষেত্রে ভাড়ার মালিকের সঙ্গে লাস্ট অ্যাটলিস্ট, সরি এটা লাস্ট নয়, এটা অ্যাটলিস্ট 3 ইয়ার্স, মানে মিনিমাম 3 বছরের রেন্ট এগ্রিমেন্ট আপনাকে করতেই হবে। ম্যাক্সিমাম 5 বছর করতে পারেন, 10 বছর করতে পারেন, কিন্তু মিনিমাম 3 বছর করতে হবে, যেটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে করতে হবে কিন্তু। ঠিক আছে। এবার আপনারা বলতে পারেন স্যার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না দিয়ে করলে অন্য কোনো যদি করা হয়, নোটারি এমনি করা হয়, হবে না? দেখুন, অনেক ডিস্ট্রিক্ট অ্যালাউ করছে, অনেক ডিস্ট্রিক্ট করছে না। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে করলে কিন্তু কেউ ডিনে করতে পারবে না, সেই জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে চেষ্টা করবেন করার, তাহলে কিন্তু আপনার রিজেক্ট হওয়ার কোনো চান্স নেই। ওকে। 5 নম্বর কলাম কি বলছে, যে রেন্ট রিসিভ মিনিমাম লাস্ট 3 মান্থস ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন। যখন অ্যাপ্লিকেশন করছেন সেখান থেকে মিনিমাম 3 মাসের যে রেন্ট রিসিভ সেটা কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে, যদি ভাড়ার ঘর হয় তবেই, তার জন্য ইফ এনি লেখা আছে। তারপর হচ্ছে পঞ্চায়েত ওয়ারিশন সার্টিফিকেট ইফ এনি। এটা কি, এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। পঞ্চায়েত ওয়ারিশন সার্টিফিকেট সেক্ষেত্রেই লাগবে যদি আপনার জায়গাটা ওয়ারিশন সূত্রে পাওয়া হয়ে থাকে। ধরুন আপনার বাবার বা দাদুর জায়গা আপনি পেয়েছেন, তাহলে আপনার ওয়ারিশন সার্টিফিকেট লাগবে। বা আপনি যে ভাড়া নিয়েছেন যেখান থেকে, সেই ভাড়ার মালিক আপনার ওয়ারিশন সূত্রে পেয়েছে, সেখানেও কিন্তু ওয়ারিশন সার্টিফিকেট লাগবে। আর ও যদি ওয়ারিশন সার্টিফিকেট লাগে সেক্ষেত্রে 7 নম্বর কলামটা লাগবে, তখন নো অবজেকশন এফিডেভিট ফ্রম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অফ অল দ্য ওয়ারিশনস ইফ এনি। যদি ওয়ারিশন সার্টিফিকেট থাকে জায়গা, তাহলে কিন্তু সেই প্রত্যেকটা ওয়ারিশনের নো অবজেকশন সার্টিফিকেট একটা সই লাগবে এবং সেটা এফিডেভিট করা থাকবে। ওকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এবার তারপরে 8 নম্বর পয়েন্ট হচ্ছে বিএলআরও ট্যাক্স রিসিপ্ট কারেন্ট বেঙ্গলি ইয়ার। আমি আগেই বলেছিলাম গত ভিডিওতে যে বিএল অ্যান্ড এলআরওর যে ট্যাক্স রিসিভ হয়, যেটা খাজনার রসিদ আমরা বাংলায় বলি, সেই খাজনার রসিদটা কিন্তু আপনার বাংলা সাল অনুযায়ী হয়, তার জন্য এটা কারেন্ট বেঙ্গলি ইয়ার অনুযায়ী লাগবে। এখন ধরুন 1432 সাল চলছে, সেরকম যখন অ্যাপ্লিকেশন আপনি করছেন সেই অনুযায়ী আপনার এই কারেন্ট ট্যাক্স রিসিপ্টটা কিন্তু, এটা অনলাইনেই হয়ে যায় এখন, আর ম্যানুয়াল নেই, অনলাইনে আপনি বাংলার ভূমি থেকে বার করে নেবেন। ওকে, তাহলে ল্যান্ড ডকুমেন্টস হয়ে গেল ক্লিয়ার। আচ্ছা, এই এই যে দেখাচ্ছি যে ডকুমেন্টসগুলো, এগুলো লেখার বা ছবি তোলার কোনো দরকার নেই এখন। আমাদের এই ভিডিওর নিচে, গত ভিডিওতে যেমন দিয়েছিলাম সেরকমই এই ভিডিওর নিচেও একটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনাদের এই যে দেখাচ্ছি যে ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্টসের একটা ইমেজ খুলে যাবে, সেই ইমেজগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্রেড ডকুমেন্টস। ট্রেড ডকুমেন্টসে কি কি লাগছে, আগের ভিডিওতে নতুনের বেলায় যেরকম বলেছিলাম এখানেও প্রায় সেম একই। ট্রেড ডকুমেন্টসে আপনার ট্রেড লাইসেন্স লাগছে, সেটা কারেন্ট ইয়ারের। ওকে, সেটাও অনলাইনে হয়ে যাচ্ছে এখন, অনলাইন থেকে বার করে নেবেন। পার্টনারশিপ ডিড লাগবে, যদি পার্টনারশিপ ফার্ম হয় সেক্ষেত্রে পার্টনারশিপ ডিড লাগবে, কিন্তু এটা শুধুমাত্র পার্টনারশিপের জন্য। লেটার ইন ফেভার অফ অথরাইজ সিগনেটারি ফর পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে কিন্তু লেটার অফ অথরাইজ সিগনেটারি লাগবে, যেটা নতুন বলেছিলাম। মানে ধরুন 4 জন কি 5 জন পার্টনার
যে কোনো একজনাই তো অ্যাপ্লিকেন্ট, বাকি তো সবাই অ্যাপ্লিকেন্ট নয়, যে অ্যাপ্লিকেন্ট সেই অ্যাপ্লিকেন্টের নামে কিন্তু অথরাইজ সিগনেটারি লাগবে। আর রেজুলেশন ইন লেটার হেড, রেজুলেশন করতে হবে রিনিউয়ালের জন্য, সেটা এসকেইউএস এর জন্য, এফপিসির জন্য আর কোম্পানির জন্য প্রযোজ্য। ওকে, এবার হচ্ছে আপনার কোয়ালিফিকেশন ডকুমেন্টস কি কি লাগবে। প্রথমে হচ্ছে কোয়ালিফিকেশন ইজ অপশনাল ফর ফার্টিলাইজার রিটেল অ্যান্ড হোলসেল এলওএ রিনিউয়াল। এবার আপনারা বলবেন স্যার কোয়ালিফিকেশন লাগছে না, কোয়ালিফিকেশন ছাড়াই হয়ে যাচ্ছে না। নতুনের ক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশন লাগছে। রিনিউয়ালের ক্ষেত্রে এটা শুধুমাত্র দেখুন ব্র্যাকেটে লেখা আছে ফর ইন্ডিভিজুয়াল ডিলার অনলি, মানে যারা প্রোপাইটারশিপ ব্যবসা করছেন, যারা প্রোপাইটার মানে ইন্ডিভিজুয়াল ডিলার, তাদের জন্য কোয়ালিফিকেশন হচ্ছে অপশনাল, ম্যান্ডেটারি নয় কিন্তু আপাতত এখনো পর্যন্ত। এবার বলবেন কেন নয় স্যার, কারণটা হচ্ছে যেহেতু আপনাদের লাইসেন্স গভর্নমেন্ট অলরেডি দিয়ে রেখেছে, রিনিউ রিনিউ করছেন। যারা ধরুন 5 বছর আগে লাইসেন্স করেছেন তাদের তো কোয়ালিফিকেশন দিয়েই করতে হয়েছে, অতএব তারা কোয়ালিফিকেশন অলরেডি তাদেরকে দিতে হচ্ছে, তাদের কোয়ালিফিকেশন আছে সেই জন্য তারা লাইসেন্স পেয়েছে। কিন্তু যারা বহু পুরনো লাইসেন্স, ধরুন 5 বছরের আগে, ধরুন কারো 20 বছর, কারো 15 বছর, কারো 10 বছর আগেকার লাইসেন্স, তখন কোয়ালিফিকেশন ছিল না, তো তখন এমনি লাইসেন্স দিয়ে দিয়েছে। তো এখন গভর্নমেন্ট কিন্তু সেই লাইসেন্সগুলোকে ক্যান্সেল করছে না, তাদেরকে আস্তে আস্তে দেশি ট্রেনিং করিয়ে দেশি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এবার আপনার যদি সার্টিফিকেট থাকে, দেশি সার্টিফিকেট বা এই বিএসসি কেমিস্ট্রি অনার্স যদি থাকে, বিএসসি এগ্রিকালচার থাকে, তাহলে আপনি সেটা এখন অ্যাড করে নিতে পারেন রিনিউর সময়। আর যদি না থাকে, আপনার কোয়ালিফিকেশনের কলামে কিচ্ছু দেওয়ার দরকার নেই, আপনি কোয়ালিফিকেশনের কলামটায় হাতই দেবেন না, এমনি রিনিউ আপনার হবে। ঠিক আছে, এটা ফার্টিলাইজার হোলসেল আর রিটেলের রিনিউয়ালের ক্ষেত্রে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ডিলারের জন্য, এটা কোনো পার্টনারশিপ ফার্ম বা সমবায় সমিতির জন্য নয়। ক্লিয়ার? এবার হচ্ছে 2 নম্বর হচ্ছে বিএসসি কেমিস্ট্রি অনার্স বা বিএসসি এগ্রিকালচার বা দেশি কোর্স সার্টিফিকেট ফর পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে কিন্তু যেগুলো ছিল নতুনের ক্ষেত্রে সেই রকমই সেম লাগছে, এখানেও দিতে হবে। 3 নম্বর হচ্ছে বিএসসি কেমিস্ট্রি পাস বা বিএসসি এগ্রিকালচার দেশি কোর্স সার্টিফিকেট ফর এসকিউএস আর এফপিসি অনলি। এফপিসি এবং এসকিউএস এর ক্ষেত্রেও কিন্তু একই, নতুনের অবস্থা যেরকম দেওয়া হয়েছিল এখানেও কিন্তু দিতে হবে। আপনার কতটা পুরনো লাইসেন্স এটা ম্যাটার করে না। এবার হচ্ছে এইখানে আগের দিন একজন প্রশ্ন করেছিলেন, স্যার আপনি ডিপ্লোমা ইন এগ্রিকালচার কথাটা এখানে লেখেননি। আমি লিখিনি, কারণ হচ্ছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার যে লাইসেন্সগুলো, মানে যে সার্টিফিকেটগুলো হচ্ছে বাইরে থেকে, অনেক ওপেন ইউনিভার্সিটি থেকে অনেকে বার করছে, সমস্ত ডিস্ট্রিক্ট সমস্ত ওপেন সার্টিফিকেট যে অ্যালাউ করবে এরকম ব্যাপার নেই। কিছু ডিস্ট্রিক্ট অ্যালাউ করছে, কিছু ডিস্ট্রিক্ট করছে না, এটা নিয়ে একটা কনফিউশন আছে এখনো, যার জন্য আমি এখানে লিখিনি, যাতে কনফিউশন তৈরি হয়ে যায় আপনাদের মধ্যে, সেই জন্য আমি এখানে লিখিনি। যদি আপনার কোনো ডিপ্লোমা ইন এগ্রিকালচার সার্টিফিকেট থেকে থাকে, তাহলে নতুন করার সময় আপনি দেখিয়ে নেবেন আপনার ডিস্ট্রিক্ট অফিসে বা এডিএ অ্যাডমিন যে অফিসে আপনি যেখানে অ্যাপ্লাই করবেন, যদি তারা অ্যালাউ করে, বলে হ্যাঁ অ্যালাউ করবো, তাহলে আপনি সেটাতে অ্যাপ্লাই করতে পারেন। ক্লিয়ার? এবার আমরা পরের অপশন আসছে, সেটা হচ্ছে টেকনিক্যাল পার্সন ডকুমেন্টস। আচ্ছা, এইটা শুধুমাত্র পার্টনারশিপ ফার্ম, এসকেএস লিমিটেড আর এফপিসির জন্য। এই টোটাল প্রসেসটা হচ্ছে, মানে এই টেকনিক্যাল পার্সন ডকুমেন্টসের যে কলামটা, সেটা শুধুমাত্র পার্টনারশিপ ফার্মের জন্য, এসকেএস এর জন্য, এফপিসির জন্য। এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ডিলার বা প্রোপাইটারের জন্য নয়, অতএব প্রোপাইটাররা এই জায়গাটা স্কিপ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, পার্টনারশিপ ফার্ম আর এসকিউএস আর এফপিসি যারা, তারা এই কলামটা অবশ্যই দেখবেন। টেকনিক্যাল পার্সন তাদেরকে দিতে হবে যেরকম নতুনের সময় দিতে হয়েছিল, ঠিক সেরকমই, যেরকম কোয়ালিফিকেশনের এই যে কোয়ালিফিকেশনগুলো বলা হয়েছে সেই কোয়ালিফিকেশনগুলো লাগছে, আপনার সার্টিফিকেট আর মার্কশিট লাগছে। কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে এইখানটা একটুখানি চেঞ্জ হবে। এই যে কেমিস্ট্রি, বিএসসি কেমিস্ট্রি পাস আছে, এটা পার্টনারশিপের ক্ষেত্রে নয়, এটা শুধুমাত্র এসকিউএস আর এফপিসির জন্য, আর বিএসসি কেমিস্ট্রি অনার্সটা হচ্ছে পার্টনারশিপের জন্য। বাকিগুলো সেমই আছে। কার লাগবে? টেকনিক্যাল পার্সনের লাগবে। আচ্ছা, 2 নম্বর অপশন হচ্ছে আধার কার্ড। আধার কার্ড কার লাগবে? টেকনিক্যাল পার্সনের লাগবে। ভোটার কার্ড কার লাগবে? টেকনিক্যাল পার্সনের লাগবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার ইন ফেভার অফ টেকনিক্যাল পার্সনের ক্ষেত্রে একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে, যার ফরম্যাটটা আপনি ব্লক অফিস থেকে কালেক্ট করে নিতে পারবেন। এফিডেভিট ইন ফরম্যাট
ইন ফেভার অফ টেকনিক্যাল পার্সনের ফেভারে একটা এফিডেভিট হবে, যেটা টেকনিক্যাল পার্সন এবং অ্যাপ্লিক্যান্ট সই করবে, সেই ফরম্যাটটা ব্লক থেকে কালেক্ট করে নেবেন। অ্যানেক্সচার 1 ইন ফেভার অফ অ্যাপ্লিক্যান্ট, সেটাও আপনার ব্লক থেকে কালেক্ট করে নিতে পারবেন। অ্যানেক্সচার 2 সেটা হচ্ছে আপনার টেকনিক্যাল পার্সনের জন্য, সেটা আপনার ব্লক থেকে কালেক্ট করে নিতে পারবেন। যেটা নতুনের ক্ষেত্রে বলেছিলাম সেম এখানেও একই জিনিস। নেক্সট হচ্ছে ওফর্ম বা সোর্স সার্টিফিকেট। আচ্ছা, ওফর্মের ক্ষেত্রে নতুনের সঙ্গে এখানে একটু ডিফারেন্স আছে, সেটা বলে দিই। নতুনের বেলায় যেটা বলেছিলাম এখানেও ঠিক সেম। ওফর্ম কার থেকে নেবেন? যদি রিটেল লাইসেন্স হয় তাহলে ইন্ডিভিজুয়াল হোলসেলার অথবা এসকিউএস লিমিটেড যাদের হোলসেল লাইসেন্স আছে তাদের কাছ থেকে নেবেন, এটা শুধুমাত্র রিটেলের জন্য। আর যদি হোলসেল লাইসেন্স করেন আপনি, সেক্ষেত্রে ফার্টিলাইজার কোম্পানি বা এসকিউএস লিমিটেড যাদের হোলসেল লাইসেন্স আছে তাদের কাছ থেকে নেবেন, এটা হোলসেলের জন্য। এবার এই দু ক্ষেত্রেই দেখুন একটা জিনিস আমি লাল কালিতে লিখে দিয়েছি, যেটা হচ্ছে এই যে এটা কি, যে অলরেডি ইনক্লুডেড ওফর্ম অনলি, মানে হোলসেল বা রিটেল যেটাই আপনি রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করুন না কেন, লাইসেন্সে আপনার যে ওফর্ম বা যেগুলো অ্যাড হয়ে আছে অলরেডি সেইগুলোই আপনি দিতে পারবেন, তার বাইরে কিন্তু হবে না। মানে আগে কি হতো, রিনিউয়ালের সময় আপনি নতুন 5টা 10টা ওফর্ম নিয়ে এসে যেগুলো লাইসেন্সে ইনক্লুড নেই সেগুলো নিয়ে এসে দিয়ে দিতেন, রিনিউ হয়ে যেত। এখন কিন্তু সেটা আর হচ্ছে না। এখন যেটা করতে হচ্ছে, লাইসেন্সে যেগুলো ইনক্লুড হয়ে আছে অলরেডি, ধরুন আপনার লাইসেন্সে যখন আপনি লাইসেন্স নতুন বা রিনিউ করেছিলেন গতবারে, তখন আপনি 4টে ওফর্ম দিয়ে করেছিলেন এবং পরবর্তীকালে আপনি অ্যামেন্ডমেন্ট করে আরো 2টো ঢুকিয়েছেন, তাহলে 4টে আর 2টো 6টা হলো। তাহলে ওই 6টার মধ্যেই আপনাকে একটা কি দুটো কি 3টে বা 6টা, ওই 6টাও দিতে পারেন, মানে ওই 6টার মধ্যে আপনাকে দিতে হবে, ওর বাইরে নতুন কারো দেওয়া যাবে না। নতুন দিলে কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। আর যদি আপনার এরকম কেস হয়, অনেক ক্ষেত্রে হয়, দেখা যায় আপনার দুটো আপনি ওফর্ম দিয়ে বা একটা ওফর্ম দিয়ে আপনি লাইসেন্সটা করে নিয়েছেন, যে তারপরে আর আপনার প্রয়োজন হয়নি বলে করেননি, কিন্তু যে ওফর্মটা দিয়ে করেছিলেন সেই ওফর্মের যে মালিক মানে যে দোকানদার, সে হয়তো দোকান বন্ধ করে দিয়েছে বা হয়তো সে নেই, মারা গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন আপনাকে যেটা করতে হবে, আপনার যে অথরিটি আছে, মানে এরিয়া অ্যাডমিন বা ডিডি অ্যাডমিন যে অথরিটি আছে, তার সঙ্গে গিয়ে কথা বলতে হবে যে এই পরিস্থিতি, আমি অন্য একটা ওফর্ম দিচ্ছি, আপনারা প্লিজ এটা অ্যালাউ করে দেন, না হলে আপনার লাইসেন্সটা আমার রিনিউ হবে না। যদি তারা বলে যে হ্যাঁ অ্যালাউ করে দেবো এরকম পরিস্থিতিতে, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যদি বলে যে না অ্যালাউ করবো না, আমরা নিয়মের বাইরে যাব না, সেক্ষেত্রে একটা অপশন আছে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, রিনিউয়ালের জন্য অ্যাপ্লাইটা করে দেবেন, যেহেতু টাইম হয়ে গেছে আপনার, রিনিউয়ালের জন্য অ্যাপ্লাইটা করে দেবেন। আর যদি টাইম থাকে তাহলে আগে একটা অ্যামেন্ডমেন্ট করে ও ফর্ম ইনক্লুড করে নেবেন। আর যদি টাইম না থাকে রিনিউয়ালের জন্য, তাহলে রিনিউয়ালের জন্য অ্যাপ্লাইটা করে দেবেন। করে দেওয়ার পর তারা রিজেক্ট করে দেবে। রিজেক্ট করার পর আপনি 3-4 মাস সময় পেয়ে যাবেন আবার রিঅ্যাপ্লাই করার। সেই সময়টার মধ্যে আপনি নতুন একটা ও ফর্ম নিয়ে এসে আগে ইনক্লুডটা করিয়ে নেবেন। করিয়ে নিয়ে তারপরে ইনক্লুড হয়ে গেল, অ্যামেন্ডমেন্ট হয়ে গেল, দিয়ে তখন আপনি পরে যখন রিনিউ করবেন তখন ওই অ্যামেন্ডমেন্ট কপিটা দেখাবেন যে এটা আমার অলরেডি অ্যামেন্ডমেন্ট হয়ে আছে, তখন কিন্তু আর রিজেক্ট করতে পারবে না। এইবার যদি আপনাকে বলে যে না আপনার রিনিউ হয়ে এই সময় রিনিউ চলছে, এখন আপনার অ্যামেন্ডমেন্ট হবে না, বা স্যার কোনো তো একটা অপশন দিন, আমি লাইসেন্সটা তো আমাকে বাঁচাতে হবে, তাই না? তো ওই জন্য যদি সেরকম কিছু হয়ে থাকে কারো, যাদের লাইসেন্সে একটা বা দুটো ওফর্ম হয়ে আছে, তাদেরকে বলবো যে যদি সময় থাকে রিনিউর জন্য, বা যাদের সামনের বছর রিনিউ আছে বা হয়তো 6 মাস বাদে রিনিউ আছে, 4 মাস বাদে রিনিউ আছে, তারা এই ইমিডিয়েটলি 2-4টে ওফর্ম অ্যাড করে নিন। আর ওফর্মের ব্যাপারটা হচ্ছে, অনেকে কি করে দুটো ওফর্ম অ্যাড করে রাখে, দেখ 10টা হোলসেলারের কাছ থেকে মাল নিচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। যেটা গভর্নমেন্ট নিয়ম এবং ফার্টিলাইজার অ্যাক্ট বলছে, যে আপনার লাইসেন্সে যে ওফর্ম অ্যাড আছে সেই হোলসেলার বা এসকেউএস বা কোম্পানি ছাড়া আপনি কারো কাছ থেকে মাল নিতে পারবেন না। ঠিক আছে? তো সবসময় এটা মাথায় রাখবেন যে আপনি যার কাছ থেকে মাল নিচ্ছেন তার ওফর্ম যেন আপনার লাইসেন্সে ইনক্লুড থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে সেল স্টেটমেন্ট। এটা নতুনের ক্ষেত্রে ছিল না, কিন্তু রিনিউয়ালের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কলাম। সেল স্টেটমেন্ট এটা কি? সেল স্টেটমেন্ট হচ্ছে, এখানে লেখা আছে লাস্ট 1 year 12 month সেল স্টেটমেন্ট শুড বি প্রিপেয়ার ইন প্রেসক্রাইবড
ফরম্যাট অ্যান্ড ডিউলি সিন বাই দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার ব্লক। এবার এটা মানেটা বলছি। মানেটা হচ্ছে যে আপনার লাস্ট 1 বছর ধরে যে সেল পারচেস হয়েছে, সেই সেল পারচেস যে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে মাটির কথা ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। সেই ওয়েবসাইটে গিয়ে সেই ফরম্যাটে আপনাকে 12 মাসের বা 1 বছর বা 12 মাস একই মানে, সেই 12 মাসের আপনার সেল স্টেটমেন্টটা রেডি করে আপনাকে সেটা এডিএ অ্যাডমিন এডিএ ব্লক বা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার ব্লক, মানে আপনার যে ব্লকের এডিএ অফিস আছে সেই অফিসে গিয়ে কিন্তু এডিএ সাহেবের থেকে সই করাতে হবে। সেই ফরম্যাটটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এইটা হচ্ছে ফরম্যাটটা, ঠিক আছে। এটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি একটা ভিডিও করে দেখিয়ে দেবো এর পরের ভিডিওতে, তাহলে বুঝতে সুবিধা হবে যে কিভাবে ফিল আপ করতে হবে। এই ফরম্যাটটা কোথায় পাবেন, এটা আপনার মাটির কথা ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে যেটা আসি সেটা হচ্ছে, এবার হচ্ছে এই ফরম্যাটটাকে ফিল আপ করার পর আপনাকে এডিও অফিসে নিয়ে যেতে হবে। গিয়ে এডিও সাহেবকে যখন সই করতে বলবেন, এডিও সাহেব কিন্তু এমনি এমনি এটা সই করবেন না। তার জন্য কি লাগবে, আপনার সেল রেজিস্টার লাগবে, স্টক রেজিস্টার লাগবে, মান্থলি রিটার্ন লাগবে, সেল ইনভয়েস লাগবে বা ক্যাশ মেমো লাগবে, আর পারচেজ ইনভয়েস লাগবে, আর পস মেশিনের যে বিলগুলো সেই বিলগুলো লাগবে। এই সমস্ত কিছু কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে সেল স্টেটমেন্টের সঙ্গে, তবেই কিন্তু আপনার অফিসে এডিও সাহেব আপনার এগুলো দেখে ভেরিফাই করে সবকিছু ঠিক থাকলে তবেই উনি সই করবেন, নাহলে কিন্তু সই করবেন না। কারণ 1 বছর ধরে যে ব্যবসা আপনি করেছেন সেটা আপনি একটা কাগজে এই ফরম্যাটে হঠাৎ করে লিখে নিয়ে গেলে তো হবে না, আপনাকে তার প্রমাণ দিতে হবে। তার প্রমাণটা কি, আপনার স্টক রেজিস্টার, সেল রেজিস্টার, আপনার মান্থলি রিটার্ন 1 বছরের, যে মান্থলি রিটার্নগুলো প্রত্যেক মাসে আপনি অফিসে জমা করেছেন এবং অফিস থেকে রিসিভ করা আছে সেই মান্থলি রিটার্ন, হঠাৎ করে আপনি বানিয়ে নিয়ে চলে গেছেন সেরকম হবে না। তারপরে হচ্ছে আপনার পজ মেশিনের যে বিলগুলো, এবার অনেকে বলবে স্যার পজ মেশিনের বিল তো থাকে না, সাদা হয়ে যায়। যে যা আছে সাদা হয়েছে, লাল হয়েছে, হলুদ হয়েছে দেখার দরকার নেই, সেগুলি নিয়ে যাবেন। অফিসে যদি বলে যে সাদা হয়ে গেছে, আপনি বলবেন যে সাদা হয়ে গেছে, আমি কি করব, আপনারা দেখতে চাইছেন আমি নিয়ে এসেছি, নিয়ে যাবেন মোট কথা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সেল মেমো বা ক্যাশ মেমো, যদি জিএসটি হয় তাহলে আপনার সেল ইনভয়েস, আর যদি নন জিএসটি হয় তাহলে ক্যাশ মেমো, আর হচ্ছে পারচেস ইনভয়েস যেগুলো আপনি কিনেছেন। এই সমস্ত কিছু কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, এবং ওয়াশ মেশিনের বিলগুলো সাদা হয়ে যায় বলেই কিন্তু আপনাকে ক্যাশ মেমো বা সেল ইনভয়েস কাটতে হয়। ওকে, তো এইগুলো নিয়ে গেলে ওনারা দেখে সবকিছু যদি ঠিক থাকে ওনারা সই করে দেবেন। এইটা অনলাইনে আপলোড করতে হবে, তবে কিন্তু আপনার লাইসেন্স রিনিউ হবে, না হলে কিন্তু হবে না। এটা নিয়ে কিভাবে ফিল আপ করতে হয়, কিভাবে কি করতে হয়, এটা আমি এর পরের ভিডিওতে দেখিয়ে দেবো সুন্দর করে। এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো ডিটেলস এটার আমি দেখিয়ে দেবো পরের ভিডিওতে, ঠিক আছে। তাহলে সেল স্টেটমেন্টটা কিছুটা বোঝা গেল। তাহলে সেল স্টেটমেন্টটা কিন্তু এইভাবে বানিয়ে সই করাতে হবে, আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে সেল স্টেটমেন্টটা বানাতে হবে। নেক্সট হচ্ছে ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস, যেটা নতুনের ক্ষেত্রে বলেছিলাম, আপনার ফোন পে বা গুগল পে বা ভারত পে বা যে কোনো ব্যাংকের ভার্চুয়াল পেমেন্ট আইডি অ্যাড্রেস যদি থাকে, সেই কিউআর কোডটা একটা প্রিন্ট আউট করে সেই প্রিন্ট আউটটা অ্যাপ্লিকেশনের হার্ড কপির সঙ্গে জয়েন করতে হবে আপনাকে, ঠিক আছে। আর কি লাগবে, সেটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্স ডিটেলস, যেটা নতুনে ছিল না কিন্তু এক্ষেত্রে লাগবে রিনিউয়ালের সময়। সেটা হচ্ছে লাস্ট 3 বছরের প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স যেটাকে আমরা বলি, সেই পি ট্যাক্সের রিসিপ্টটা কিন্তু লাগবে লাস্ট 3 বছরে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে পুরো ডকুমেন্টসগুলো লাগছে রিনিউয়ালের জন্য, এর বাইরে কিছু লাগছে না। এই ডকুমেন্টসগুলো যদি আপনার ঠিক থাকে সব কিছু, তাহলে আপনি রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করুন। আর এখানে কিছু কিছু যে ট্রিক্সগুলো বললাম যেগুলো রিনিউয়ালের আগে করতে হবে, যেমন ও ফর্মের যদি কোনো গন্ডগোল থাকে সেগুলো একটুখানি দেখে নেবেন, আপনার কি পজিশন হয়ে আছে সেই অনুযায়ী অ্যাপ্লাই করবেন। এরপরে যদি কারো কোনো কমেন্ট থাকে, জানার কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট করবেন। আর ভিডিওটাকে যদি সত্যি ভালো লেগে থাকে, আপনাদের উপকার হয়ে থাকে, ভিডিওটাকে লাইক করবেন। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে প্লিজ কমেন্ট করবেন। আর এই ভিডিওগুলো তৈরি করতে অনেকটা সময় লাগছে, এই পিডিএফগুলো রেডি করে প্রত্যেকটা পয়েন্ট ঠিক মতো দেখে তারপরে আপনার এই ভিডিওগুলো আমরা পাবলিশ করছি, যার জন্য এটার একটু সময় লাগছে, কিন্তু চেষ্টা করছি সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরা। তাও যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটোখাটো, সেগুলো একটুখানি দেখে নেবেন। কারো চোখে যদি ধরা পড়ে ভুল, যে স্যার এইটা আপনি ভুল বলেছেন, আপনারা প্লিজ কমেন্ট করে দেবেন, আমরা চেষ্টা করব সেটাকে রেকটিফাই করে দেওয়ার। ওকে, তো
দেখা হবে পরের ভিডিওতে। যেটা আমরা বললাম এক্ষুনি যে পরের ভিডিওটা যেটা আমরা বানাবো সেটা হচ্ছে সেলস স্টেটমেন্ট কীভাবে বানাতে হয়, সেটা আমরা একটা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে ঠিক এইভাবে যেভাবে দেখাচ্ছি সেটা দেখিয়ে দেবো। আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলো সেটা প্লিজ জানাবেন, আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমাদের ভালো লাগবে, যেহেতু কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।